ওকে, তো গুড আফটারনুন। আজকে আমরা স্টার্ট করছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এবার স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা বিশেষ করে অনেকেই স্ট্রেংথ অফ মেটেরিয়াল ভাবি যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল খুব টাফ সাবজেক্ট। স্ট্রেংথ অফ মেটেরিয়াল নিশ্চয়ই একটু কিছুটা টাফ, বাট একটা ব্যাপার আছে, যে কোশ্চেনগুলো আবার সেই সেম রিপিটেশন, এখানে কিন্তু বাঞ্চ অফ ফর্মুলা আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কিছু থিওরিটিক্যাল আছে, খুব সামান্য থিওরিটিক্যাল, হয়তো 20% থিওরি বা 10% থিওরিটিক্যাল, বাট 80 to 90% কিন্তু আমাদের নিউমেরিক্যাল বেসড কোশ্চেন। ঠিক আছে, তো প্রথমে একটু ছোট করে বলে দিই স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ব্যাপারে। এটা হলো কিভাবে আমরা এটাকে অ্যাটাক করব। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তো প্রথমত স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে যেটা আমাদের, আমি পিএসসি জেইর জন্য যখন বলেছিলাম, এবারও বলছি, বিভিন্ন পরীক্ষায় আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল মিনিমাম আমাদের 10টা কোশ্চেন দেবে, মিনিমাম 10 কোশ্চেন ফ্রম স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এটার ট্যাকটিক্স কি? এর ট্যাকটিক্স কি হবে? ট্যাকটিক্স হচ্ছে জাস্ট ডিভিশন অফ ফর্মুলা। ট্যাকটিক্স হচ্ছে ডিভিশন অফ ফর্মুলা এন্ড নাথিং এলস। ফর্মুলা ডিভিশন, ফর্মুলা ডিভিশন। এবার ফর্মুলা ডিভিশন কিভাবে হবে? থ্রু সলভিং কোশ্চেন, থ্রু সলভিং কোশ্চেন। তুমি ভাববে স্যার, আমাদের আমাদের তো স্যার ট্রান্সপোর্টেশন, সয়েল, এনভায়রনমেন্ট, এই তিনটে সাবজেক্ট থেকে ভালো অ্যামাউন্টে কোশ্চেন দেয়, প্রায় 20%, 20%, 20%। তাহলে স্যার স্ট্রেংথ অফ মেটেরিয়াল করে আমার কি লাভ? স্ট্রেংথ অফ মেটেরিয়াল কম্পেয়ার টু আরসিসি, স্টিল, এটা এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু আমাদের হাই চান্স স্কোরিং, কিন্তু এটা এটা একেবারে টাফ দেয় না, স্কোরিং এরিয়া। আমি একটা কথাই বলবো, এখানে থিওরি মুখস্থ করতে লাগে না। অনেকেই ভাবে যে স্যার থিওরি করলে মুখস্থ ইজি হয়, কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্ট গুলোই বেশি ডিফিকাল্ট হয়, এটা তুমি মনে রাখবে। ঠিক আছে, প্রথমত। সেকেন্ড হচ্ছে স্কোরিং এরিয়া। এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি যদি কনসেপ্টটা ঠিক থাকে, ম্যাক্সিমাম স্কোর করতে পারি যদি কনসেপ্ট ইজ কারেক্ট, কনসেপ্ট ইজ কারেক্ট। আর এখানে সব থেকে মজা হচ্ছে এই এমসিকিউ গুলো, যদি আমি ফর্মুলা জানি আমি ঠিক করব, যদি ফর্মুলা আমি না জানি, ডু নট অ্যাটেম্প, ডু নট অ্যাটেম্প। ঠিক আছে, তো ফর্মুলা ডিভিশন থ্রু সলভিং নিউমেরিক্যাল, ফর্মুলা ডিভিশন থ্রু সলভিং নিউমেরিক্যালস। ঠিক আছে, প্রথম ট্যাকটিক্স। সেকেন্ড ট্যাকটিক্স হলো লিস্ট ডাউন দ্য ফর্মুলা। যা যা ফর্মুলা আমি করাবো তার একটা কমপ্লিট লিস্ট, লিস্ট ডাউন কমপ্লিট ফর্মুলা, লিস্ট ডাউন দ্য কমপ্লিট ফর্মুলা। আর যদি মনে হয় যে স্যার ফর্মুলা, কমপ্লিট ফর্মুলা মনে রাখতে পারছি না বা অনেক সময় তো সমস্যা হচ্ছে, তাহলে মেড ইজির বইটা নিয়ে নেবে। মেড ইজি তোমার হ্যান্ডবুক, মেড ইজি হ্যান্ডবুক অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, 300 টাকা দাম। এটা কিনে নেবে, খুব খুব কাজে লাগে তোমাদের। অনেক সময় তোমাদের আমি মেড ইজি থেকেও মাঝে মাঝে পড়াই। ঠিক আছে, তো ফর্মুলা ডিভিশন থ্রু নিউমারিক্যাল সলভ করব, কমপ্লিট ফর্মুলা লিস্ট ডাউন করবো। লিস্ট ডাউন যদি না করি, বারবার মনে রাখবে, এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু যে কোনো পরীক্ষায়। এরকমও হয় যে হয়তো কোনো সাবজেক্টে এমসিকিউ কম প্র্যাকটিস হলো, বাট ফর্মুলা লিস্ট ডাউন করে বেটা, অনেকেই আছে ফর্মুলা মুখস্থ রেখে কিন্তু কোশ্চেন নামিয়ে দিল। আর আরেকটা ব্যাপার, ওয়েস্ট বেঙ্গলের পিএফ পরীক্ষাগুলোতে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামগুলোতে এই সাবজেক্ট থেকে খুব ইজি কোশ্চেন দেয়, মানে এমন ইজি কোশ্চেন দেয় যে তোমার মনে হবে ক্লাস 10-এর বাচ্চারাও পারবে। মোস্ট ইজি এরিয়া। অন্যান্য পরীক্ষা আমি বলছি না, এসএসসি, গেট, এগুলো আমি একদমই বলছি না, বাট ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম গুলোতে স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে কিন্তু
খুবই ইজি কোশ্চেন দেয়। আর যেটা আসল জিনিস যেটা বলা হলো না, মিনিমাম মিনিমাম 8 to 10 কোশ্চেন, মিনিমাম 8 to 10 কোশ্চেন, কম করে হোক 8 থেকে 10টা কোশ্চেন দেবে অ্যাটলিস্ট অ্যাট দ্য লেভেল অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, অ্যাট দি লেভেল অফ ইঞ্জিনিয়ার বা এসএসসি জেইটা তো বিটেক লেভেলের পরীক্ষা হয়। তো অ্যাট দি লেভেল অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন মিনিমাম 8 থেকে, এটার কিন্তু এমফাসিস বেশি। ডিপ্লোমা লেভেলে যখন চলে আসে এই সাবজেক্টটার কিন্তু ইম্পর্টেন্স বা ওয়েটেজটা একটু কম হয়, বাট বিটেক লেভেলে কিন্তু এই সাবজেক্টটা যথেষ্ট ইম্পর্টেন্স, অ্যান্ড আমাদের কিন্তু কোশ্চেন ইজি হয়। মাথায় রাখবে, আমি কেন এনভায়রনমেন্ট দিয়ে শুরু করলাম না, কেন আমি তোমার হাইওয়ে দিয়ে শুরু করলাম না, যদিও আমি স্ট্রেন্থ অফ মেটেরিয়ালের পর হাইওয়ে করব, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পড়াবো, হাইওয়ে এস্টিমেশন কস্টিং আর সার্ভে। এনভায়রনমেন্টটা কেন করায় না, যদিও আমাদের এনভায়রনমেন্ট বেশি কোশ্চেন দেয়, বিকজ থিওরিটিক্যাল কোশ্চেন বেশি মুখস্থ রাখতে হয়। আমার র্যাঙ্কের দিক দিয়ে বা স্কোরিং এর দিক দিয়ে কিন্তু আমি পিছিয়ে পড়বো, কিন্তু এই চ্যাপ্টার গুলো বা এই সাবজেক্ট গুলো কিন্তু খুবই স্কোরিং। ঠিক আছে, এইটুকু আমি বলে রাখবো। জাস্ট এ মিনিট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রথমে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সঙ্গে আমাদের আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কিছুটা পোর্শন আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সঙ্গে জড়িয়ে যায়, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি আলাদা করে পড়াবো, সেখানে কিন্তু কোশ্চেনও থাকে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কটা কোশ্চেন থাকে? ম্যাক্সিমাম 2টো কোশ্চেন, নট মোর দ্যান দ্যাট, ম্যাক্সিমাম 2 কোশ্চেন। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সঙ্গে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল অনেক সময় রিলেটেড থাকে। ঠিক আছে, তো প্রথম পার্ট হচ্ছে আমাদের, যেটা এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম, যে প্রথম হচ্ছে প্রথম চ্যাপ্টারটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা হলো আমাদের বলছি আমি, প্রথম চ্যাপ্টারটাই ভেরি ইম্পর্টেন্ট। এই যে চ্যাপ্টার 1, প্রপার্টিজ অফ মেটাল, স্ট্রেস স্ট্রেন ম্যাক্সিমাম কোশ্চেন দেয়, ইলাস্টিক কনস্ট্যান্ট, কম্পাউন্ড বার্স, থার্মাল স্ট্রেস স্ট্রেন, এটা হলো প্রথম চ্যাপ্টারের পার্ট। আর একটা কথা বলে দিচ্ছি, এই স্ট্রেস স্ট্রেনের সঙ্গে যেই চ্যাপ্টারগুলো বেশি কোশ্চেন দেয়, সেটাও আমার বলাটা ইম্পর্টেন্ট। চ্যাপ্টার্স বা টপিকস which are most important topics in this subject, কেন সব টপিক থেকে কিন্তু কোশ্চেন দেয় না। ঠিক আছে, যেগুলো চান্স বারে বারে আসার চান্স থাকে সেইগুলো আমি বলছি। এর মানে এই নয় যে ওইগুলোই খালি আসবে। ইম্পর্টেন্ট টপিকস, ফার্স্ট চ্যাপ্টার স্ট্রেস স্ট্রেন, তার সঙ্গে একটু প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন, যেটা আমার চ্যাপ্টার 2, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন থেকেও কোশ্চেন দেয়, এর সঙ্গে রিলেটেড, তাই আমি এটা এর সঙ্গে লিখে দিলাম, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন। সেকেন্ড টপিক যেটা থেকে কোশ্চেন দেয়, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, ডাইরেক্ট ফর্মুলাস অফ স্লোপ ডিফ্লেকশন, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অ্যান্ড ডাইরেক্ট ফর্মুলা। আমাদের গভর্নমেন্ট পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন দেয়। 3 নম্বর, আমাদের স্লোপ ডিফ্লেকশন তারও ফর্মুলা, স্লোপ ডিফ্লেকশন তারও ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা। একদম চার্ট মুখস্থ করে যেতে হবে,
কোনো ছাড়াছাড়ি নেই, প্রতিবার এখান থেকে কোশ্চেন দেবেই দেবে একটা। স্ট্রেস স্ট্রেন, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, স্লোপ ডিফ্লেকশন। 4 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, ট্রাস। ট্রাস অ্যানালিসিস মেকানিক্সের মধ্যেও আছে। ট্রাস প্রতিবার অ্যাটলিস্ট একটা করে ট্রাস আসে, ঠিক আছে। ট্রাস অ্যানালিসিস ভেরি ইম্পর্টেন্ট। আর একটা এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের টর্শন। টর্শন যদিও লেস ইম্পর্টেন্ট, টর্শন অ্যান্ড কলম বাকলিং। টর্শন অ্যান্ড কলম বাকলিং, এই 5টা টপিক, 5-6টা টপিক আছে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর স্ট্রেংথ অফ মেটেরিয়াল। আমরা যদি এই 6-7-6টা টপিক যদি মুখস্থ করতে পারি, এই স্ট্রেস স্ট্রেন একটা, আমি যদি ভাগ করে দেখি, এই স্ট্রেস স্ট্রেন 1 নম্বর, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন 2 নম্বর, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট 3 নম্বর, স্লোপ ডিফ্লেকশন 4 নম্বর, ট্রাস অ্যানালিসিস 5 নম্বর, টর্শন 6 নম্বর, কলম 7 নম্বর। তো এই 7টা টপিক যদি সলিড ভাবে করে দিতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলছি অ্যাটলিস্ট 8টা কোশ্চেন পারবে। 10টা কোশ্চেনের মধ্যে 80% কোশ্চেন তোমরা পারবে, ঠিক আছে। একদম শিওর শর্ট কোশ্চেন, কিন্তু ফর্মুলা হাতে করে লিখতে হবে। ডিফিকাল্ট কোশ্চেন কিছু দেবে না, ডিফিকাল্ট কোশ্চেন দেবে না, বা বেশি ভাবনা চিন্তা কোশ্চেন ভাববে না। যেটা পারলে পারবে, না পারলে না পারবে, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা চ্যাপ্টার আমি মিস করে গেলাম, ভেরি সরি, মোমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা। ডাইরেক্ট ফর্মুলা ফর মোমেন্ট অফ ইনার্সিয়া। Direct formula for moment of inertia for various sections, rectangle, triangle, circle, এগুলো moment of inertia and CG, moment of inertia and CG distance of various cross sections, মারাত্মক ইম্পর্টেন্ট। রেডিয়াস মারাত্মক ইম্পর্টেন্ট, প্রতিবার মিনিমাম একটা কোশ্চেন দেবে, 1 কোশ্চেন আসবেই যে কোনো লেভেলে পরীক্ষায়, মিনিমাম 1 কোশ্চেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রেংথ অফ মেটেরিয়ালের গল্প। চলে আসে তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আমাদের যখন মেকানিক্স নিয়ে কথা বলছি, অনেক সময় আমাদের থিওরিটিক্যাল বা বাই চান্স ডাইরেক্টলি থিওরিটিক্যাল কোশ্চেন দেয়। হোয়াট ইজ মেকানিক্স? ব্রাঞ্চ অফ সায়েন্স ইজ ডিল উইথ স্টাডি অফ ফোর্সেস অ্যান্ড দেয়ার ইফেক্ট অন দ্য বডি। প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেটা আমি পরে পড়াবো। ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ স্টাডি অফ forces and on rigid body, very important. Branch of science that deals with study of forces and their effect on rigid bodies. Displacement, velocity, acceleration, এটি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। স্ট্রেংথ অফ মেটেরিয়াল ডিফারেন্সটা কোথায়? অনেকে বলে যে স্যার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্রেংথ অফ মেটেরিয়াল অলমোস্ট সেম, বাট দেয়ার ইজ ফাইন লাইন অফ ডিফারেন্স। প্রথম হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ স্টাডি অফ ফোর্সেস and effect on deformable body, যেখানে বডির শেপ চেঞ্জ হয়, যেখানে বডির শেপ চেঞ্জ হয়, যেখানে আমাদের তোমার বডি শেপ চেঞ্জ হয়, বডি সাইজ চেঞ্জ হয়, লেন্থ ব্রেথ, এগুলো। তো ডিফর্মেবল বডিজ এর উপর যদি কোনো ফোর্স পড়ে, and the study of forces on deformable bodies, that is shown as strength of material। আর রিজিড বডি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আর ফ্লুইড মেকানিক্স আমরা অলরেডি করেছি। ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ স্টাডি অফ ফোর্সেস এন্ড এফেক্টস অন ফ্লুইড, ঠিক আছে। তাই রিজিড বডি, ডিফর্মেবল বডিজ অ্যান্ড ফ্লুইড চলে আসে। এবার চলে আসে আমাদের বেসিক কিছু টার্মসে, তারপর আমরা আস্তে আস্তে টপিকের মধ্যে ঢুকবো, ঠিক আছে। এখান থেকে এইসব জায়গা, এইটা খুব একটা মানে থিওরিটিক্যাল কিছু লাগবে না, জাস্ট ফর কনসেপ্ট, আর কিছুই নেই, জাস্ট ফর কনসেপ্ট। প্রিজম্যাটিক বার, প্রিজম্যাটিক বার মানে কি? দ্য এরিয়া থ্রু আউট, যখনই প্রিজম্যাটিক বার কথাটা বলা হবে, এরিয়া থ্রু আউট দ্য লেন্থ শুড বি কনস্ট্যান্ট, দ্যাট ইজ সেম ক্রস সেকশন। প্রিজম্যাটিক বার তার মানে এর ডিফারেন্স কি? অনেক সময় আমরা বলবো টেপার্ড বার, ট্যাঁচড়া, যেটা এরকম থাকে, এটাকে বলবো টেপার্ড বার, TAPERED, TAPERED, টেপার্ড বার। টেপার্ড বার এটা হতে পারে।
বা অনেক সময় এটা হতে পারে, বা অনেক সময় ফ্রাস্টাম, এটা আমরা বলি মানে কোনটা, কোণের মাথাটা কেটে দাও, এটাকে বলি ফ্রাস্টাম, এটাও একরকমের বার। বাট প্রিজম্যাটিক বার মানে হচ্ছে যার ক্রস সেকশন সেম, ক্রস সেকশন কনস্ট্যান্ট, তার মানে লেন্থ আমি যতই কাটি না কেন লেন্থ উইডথ থিকনেস সেম। তাহলে প্রিজম্যাটিক বারের সব থেকে মজা কোথায়, যেহেতু প্রিজম্যাটিক বারের ব্যাপারে বলা হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি রেক্টাঙ্গুলার বার ধরি, মেইনলি ফর রেক্টাঙ্গুলার বার, আমাদের নিউট্রাল অ্যাক্সিস NA বা CG, নিউট্রাল অ্যাক্সিস বা CG লাইজ অ্যাট দ্য মিড পয়েন্ট। অনেক সময় ফান্ডামেন্টাল কোশ্চেন দেয় যে ফর প্রিজম্যাটিক বার, মানে রেক্টাঙ্গুলার বার, প্রিজম্যাটিক বার মানে আমার রেক্টাঙ্গুলার এরকম ক্রস সেকশন। ওকে, এবার তার অবভিয়াসলি ডেপথ আর উইডথ আছে, মানে পেট কেটে, তোর এইটা হচ্ছে উইডথ বি, আর এটা হচ্ছে আমার ডেপথ। যে কোনো ক্রস সেকশন, রেক্টাঙ্গুলার ক্রস সেকশন পেট কাটলে তার উইডথ এবং ডেপথ আমরা পাবো। তো অবভিয়াসলি এই মিড পয়েন্টটা হচ্ছে সিজি, তার মানে B/2, আর এটা হচ্ছে D/2। তাহলে ফর প্রিজম্যাটিক বার, নিউট্রাল অ্যাক্সিস এন্ড ক্রস সেকশন, নিউট্রাল অ্যাক্সিস মানে কি, যেখানে নো কম্প্রেসিভ নো টেনসাইল স্ট্রেস, নো কম্প্রেসিভ, এখান থেকে ডাইরেক্ট সিম্পল কোশ্চেন দেয়, MCQ কোশ্চেন, নো কম্প্রেসিভ অর টেনসাইল স্ট্রেস, নো কম্প্রেসিভ অর টেনসাইল স্ট্রেস, তাকে সেই ইমাজিনারি লাইনটা যেখানে স্ট্রেস নেই তাকে বলে নিউট্রাল অ্যাক্সিস। The neutral axis and CG are at mid axis. The neutral axis and CG are located at midpoint, or mid axis, are located at midpoint or mid axis, মানে পেট কেটে আমাদের চলে যাচ্ছে। এখানে এদের আমি যদি ড্রয়িংটা করি, যেমন প্রিজম্যাটিক বারে কিন্তু আমাদের ক্রস সেকশন সেম, বা অন্যান্য বারে দেখো এরিয়া চেঞ্জ হচ্ছে, দেখো ডায়ামিটার, তাহলে এটা হচ্ছে ছোট, এটা বড়, যেমন ট্রাপিজয়েডাল। টেপার্ড বারে কি হচ্ছে, ক্রস সেকশন নট ইউনিফর্ম, টেপার্ড বার, ঠিক আছে, এটাকে বলে টেপার্ড বার। আচ্ছা, তো এটা বলছিলাম যে আমি যদি রেক্টাঙ্গুলার সেকশনে স্ট্রেস ভ্যারিয়েশন আঁকি, এখানেও অনেক কিছু বলে দিচ্ছি। এটা যদি আমাদের নিউট্রাল অ্যাক্সিস হয় NA, ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে আমরা রিপ্রেজেন্ট করি NA, তাহলে আমি যদি স্ট্রেস ডায়াগ্রাম আঁকি, এরকম হচ্ছে আমার স্ট্রেস ডায়াগ্রাম, উপরে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস আর নিচে হচ্ছে টেনসাইল স্ট্রেস, আর এখানে তার নিউট্রাল অ্যাক্সিস কি হচ্ছে, আমার স্ট্রেস জিরো, যাই স্ট্রেস হোক না কেন সেটাই আমার জিরো ফর নর্মাল রেক্ট্যাঙ্গুলার সেকশন, স্ট্রেস ইজ জিরো, ঠিক আছে, তাকে বলা হচ্ছে প্রিজম্যাটিক বার। কেন আমি এই এতগুলো কথা বললাম, কেন এই রিলেটেড অনেক সময় না ডাইরেক্টলি থিওরিটিক্যাল বেসড কোশ্চেন দেয়, ঠিক আছে, MCQ সিম্পল কোশ্চেন। এই যেটা বলছিলাম, লংজিটিউডিনাল অ্যাক্সিস, সেন্ট্রয়েডাল লাইন অর অ্যাক্সিয়াল লাইন, এই বি আর ডি, ঠিক আছে। এবার চলে আসলাম মেকানিক্যাল প্রপার্টিজ অফ স্টিল। আমার প্রপার্টিজ অফ স্টিল থেকে এখান থেকে কি কি কোশ্চেন দেবে, এইগুলো কোনো পয়েন্ট মনে রাখার দরকার নেই, জাস্ট এই একটা পয়েন্ট পড়বো, তার সঙ্গে এখান থেকে থিওরিটিক্যাল MCQ দেবে।
থিওরিটিক্যাল এমসিকিউ ফ্রম দিস এরিয়া, মানে ডেফিনেশন থেকে কোশ্চেন দেয়, দেবেই দেবে, একটা কোশ্চেন দেয় প্রতিবার, একটা কোশ্চেন দেয় ফ্রম প্রপার্টিজ অফ মেটেরিয়াল, থিওরিটিক্যাল এমসিকিউ। While we use any material, it is subjected to the action of external forces which create stress that cause deformation. ঠিক আছে, মেন হচ্ছে কি কি মেকানিক্যাল প্রপার্টিজ আমাদের আছে, এটাও আমাদের জানতে হবে। দেখেন, আমাদের স্টিল বা যে কোনো বডির ওপর যেমন আমি লিখে দিচ্ছি, mainly there are six properties. Mainly there are four, but mainly there are five properties of metal. Mainly there are five properties of metal. ঠিক আছে, very important. Mainly there are five properties of metal. এটা আমি লিস্ট ডাউন করে দিই, তারপর তার মেটাল অর এনি বডি, আমরা এই টপিকটাকে বলা হচ্ছে প্রপার্টিজ অফ মেটাল, প্রপার্টিজ অফ মেটেরিয়াল। তো মেইনলি ফাইভ প্রপার্টিজ অফ মেটাল অর এনি বডি। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে প্রাইমারি ডাক্টিলিটি অ্যান্ড ব্রিটেলনেস। ডাক্টিলিটি অ্যান্ড ব্রিটেলনেস, ডাক্টিলিটি অ্যান্ড ব্রিটেলনেস। দ্বিতীয়ত হলো আমাদের হার্ডনেস। এর মধ্যেও অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমি ডিসকাস করবো, ঠিক আছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে স্যার থিওরিটিক্যাল পার্ট মানে আসবে না, প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেয়, ঠিক আছে। ডাক্টিলিটি এন্ড ব্রিটেলনেস, বি হচ্ছে হার্ডনেস, 3 নম্বর হচ্ছে ম্যালিবিলিটি, আমি সব এক্সপ্লেন করবো। ম্যালিয়েবিলিটি, 4 নম্বর হচ্ছে টাফনেস, ডাক্টিলিটি অ্যান্ড ব্রিটেলনেস, ম্যালিবিলিটি অ্যান্ড টাফনেস, এগুলো হচ্ছে আমাদের। ব্রিটেলনেসটা নিয়ে আমরা বলতে পারি there are 5 important প্রপার্টি। আচ্ছা, হার্ডনেস। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ডাক্টিলিটি। ডাক্টিলিটি, ঠিক আছে। ডাক্টিলিটি মানে কি, কোন মেটেরিয়াল কতটা ডাক্টাইল, তার মানে কোন, আমরা নিশ্চয়ই দেখেছি যে আমাদের কপার ওয়্যার, স্টিল ওয়্যার বা টিনের ওয়্যার, দে ক্যান, ওইগুলো অনেকটা বাড়ি মারলে বা হাতুড়ি মারলে ওইগুলো কি হয়, বা টিনের শিট যেগুলো হয় বাড়ি মারলে দে ক্যান আন্ডারগো এক্সটেনশন, দে ক্যান এক্সটেন্ড দেয়ার বডি। অর্থাৎ একটা বডির উপরে আমি যদি কম্প্রেশন বা টেনশন ফোর্স দিই, ওটা ক্রমাগত ইলংগেট হতে থাকে। So ductility means property of a body which can undergo extension, or they can be turned into sheets, they can be turned into wires. দু রকমের ডেফিনেশন হয়, একটা হলো ductility means property of the material which undergo extension, or it can be turned into wire, যেগুলোকে ওয়্যারের মধ্যে কনভার্ট করা যায়, যেমন কপার ওয়্যার, স্টিল ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার, এইগুলো, ঠিক আছে। তার মানে সিম্পল মানে হচ্ছে the material can be stretched, the material can be stretched, material can be stretched, বড়া করা যায়, ঠিক আছে, material can be stretched।
তার মানে তাকে ধরো, আমার ধরো কোনো একটা আয়রনের বার, আয়রনের কোনো একটা ধরো বার আইলো, ঠিক আছে, সেইটা ডাকটাইল, আর ডাকটিলিটির অপোজিট হচ্ছে ব্রিটেলনেস মানে ভঙ্গুর। অপোজিট অফ ডাকটিলিটি হচ্ছে ব্রিটেলনেস। অপোজিট অফ ডাকটিলিটি, অপোজিট অফ ডাকটিলিটি মিনিং ব্রিটেলনেস মানে ভঙ্গুর। তো ঠিক আছে, তাহলে এই আয়রন ওয়ার, এখানে আমার আয়রন ওয়্যার আছে, আর একটা ধরো চক আছে। এটা চক, তাহলে কোনটা ডাকটাইল? চক ইজিলি ভেঙে যায় আর আয়রন ওয়্যার থেকে যায়, তাহলে আয়রন ওয়্যার হচ্ছে ডাকটাইল। আয়রন ওয়্যার বা আয়রন কোনো কোনো আয়রন, কোনো আয়রনের কোনো জিনিস থাকলে সেটা হচ্ছে ডাকটাইল, চক হচ্ছে ব্রিটেল। which cannot undergo large extension, ঠিক আছে, ঠিক আছে, which cannot undergo large extension তাকে বলা হচ্ছে brittleness। unable to undergo large extension। এইসব ঘুরিয়ে ফিরিয়ে থিওরিটিক্যাল কোশ্চেন দেয় কিন্তু, হ্যাঁ এগুলো খুব ইজি জায়গা থেকে কোশ্চেন দেয়, এইগুলো কিন্তু মিস করা একদম যাবে না। তো ডাকটিলিটি বা ডাকটাইল কাকে বলে? যেখানে হচ্ছে which can undergo extension, বা যেটা আমি টেনশন দিলে, টেনশন ফোর্স অ্যাপ্লাই করলে লম্বা হয়, ইজিলি এক্সটেনশন হয়, অ্যান্ড ইট ক্যান বি টার্নড ইনটু ওয়্যার্স। যেমন আমি এক্সাম্পল বলে দিচ্ছি। আর অপোজিট অফ ডাকটিলিটি হচ্ছে ব্রিটেলনেস, এটা ইজিলি ভেঙে যায়, যেমন চক, গ্লাস, কংক্রিট, এইগুলো হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল, ঠিক আছে। একটু হোল্ড করো, জাস্ট আ মিনিট। ঠিক আছে, আচ্ছা, তারপরে এর সঙ্গে আরো এর অনেক টপ পয়েন্টস আছে যেটা আমাদের জানতে হবে। ডাকটিলিটি আর ব্রিটেলনেস বেসিক প্রপার্টি গুলো বলে দিলাম, ঠিক আছে। ব্রিটেলনেস মানে যেটা ইজিলি ভাঙা যায়, যেমন কাঁচ, গ্লাস। তাহলে ডাকটিলিটি হচ্ছে, ডাকটিলিটি আরেকটা আরেকটা বলতে পারি আমরা ডাকটিলিটির পয়েন্টে, ডাকটিলিটির পয়েন্টে আমরা বলতে পারি যে মেটেরিয়াল ক্যান আন্ডারগো লার্জ এক্সটেনশন বিফোর অ্যাবসলিউট ফেলিওর। মেটেরিয়াল ক্যান আন্ডারগো, material can undergo large extension, material can undergo large extension before absolute failure, before absolute failure। যেমন এই সঙ্গে কি দেবে, এক্সাম্পল দেয়, ডাক্টাইল মেটেরিয়াল এক্সাম্পল দেয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো, ইকুয়ালি ইম্পর্টেন্ট কেন, আমাদের এখান থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে। মাইল্ড স্টিল, কোশ্চেন দেখলে বুঝতে হবে, মাইল্ড স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, মাইল্ড স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ব্রাস, ব্রোঞ্জ, মনেল মেটাল, সব হচ্ছে আমাদের ডাকটাইল। মাইল্ড স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ব্রাস, ব্রোঞ্জ, মনেল মেটাল এবং আরসিসি, আরসিসি স্টিল, এগুলো হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল, ঠিক আছে। আর চলে আসি ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে। ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে
ফর ব্রিটেল মেটেরিয়াল আমাদের কি আছে, যেমন কাস্ট আয়রন, কংক্রিট অ্যান্ড গ্লাস। ব্রিটেল মেটেরিয়ালের প্রথমে হচ্ছে এখানে ফ্র্যাকচার পয়েন্ট আর ফেলিয়ার পয়েন্ট সেম, এগুলো গ্রাফে দেখাবো পরে। ফ্র্যাকচার পয়েন্ট and failure point same. Fracture point and ultimate point, sorry, failure point না, fracture point and ultimate point. Fracture point and ultimate point same. এটা একটা। আর এক্সাম্পল cast iron, very important. Cast iron is not ductile, cast iron is brittle. Concrete, glass, এগুলো হচ্ছে আমার ডাক্টিলিটি আর ব্রিটেলনেস এর ডিফারেন্স। আর একটা গ্রাফ হিসেবে ডিফারেন্স হয়, সেটা আমি দেখিয়ে দিই। গ্রাফ যদি পরে আমি দেখাবো, আমরা যখন স্ট্রেস স্ট্রেন গ্রাফ করি, ভ্যারিয়েশন অফ স্ট্রেস ভার্সেস স্ট্রেন, স্ট্রেসটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি আর স্ট্রেনটা এপসাইলন। ঠিক আছে, স্ট্রেস ভার্সেস স্ট্রেন, স্ট্রেস ভার্সেস স্ট্রেন। ডাকটাইল মেটেরিয়াল হলে, ফর ডাকটাইল মেটেরিয়াল আমাদের গ্রাফটা অনেকটা এক্সটেন্ডেড থাকে, মানে এরকম এরকম এক্সটেন্ডেড গ্রাফ, অনেকটা বড় গ্রাফ। গ্রাফটা আমি একটু প্রপারলি দেখাই, তাহলে বুঝতে অসুবিধা হবে না। স্ট্রেস ভার্সেস স্ট্রেন, এগুলো সব পড়াবো, কাকে স্ট্রেস বলে কাকে স্ট্রেন বলে। তাহলে এই যে গ্রাফটা, ইনিশিয়ালি পার্টটা লিনিয়ার থাকে, একদম স্ট্রেট, কিছুটা ফ্ল্যাট হয়ে গিয়ে এরকম করে হাম্প হয়ে যায়। এটাই হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন গ্রাফ, মানে গ্রাফটা অনেকটা দূর যায়। আবার সিমিলারলি ফর ব্রিটেল মেটেরিয়াল, এটাও জানা দরকার, অনেক সময় কোশ্চেন দেয়। ফর ব্রিটেল মেটেরিয়াল যে স্ট্রেস স্ট্রেন গ্রাফ আমি করি, তাহলে ও তাড়াতাড়ি ফেল করে যায়, গ্রাফটা বেশিক্ষণ চলে না, তাড়াতাড়ি ফেল করে যায়। এইখানেই ফেল করে যায়। ঠিক আছে, তার মানে ব্রিটেল মেটেরিয়াল আর ডাকটাইল মেটেরিয়াল ডিফারেন্স বুঝলে, ডাকটাইল মেটেরিয়ালের গ্রাফটা অনেকটা এক্সটেন্ড থাকে, ব্রিটেল মেটেরিয়াল কুইকলি, এই লাস্ট পয়েন্টটাকে বলা হয় ফেলিয়ার পয়েন্ট। এই পয়েন্টটা যেখানে পয়েন্টটা ফেল করছে, এই পয়েন্টটাকে বলা হয় ফেলিয়ার। গ্রাফে এই যে হামটা তৈরি হয়, এই হামটাকে বলা হয় আলটিমেট পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় ফেলিয়ার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট। ফেলিয়ার অর ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে। এই গ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় গ্রাফও বেস করে দেয়। ঠিক আছে, কোনটা ব্রিটেল কোনটা ডাকটাইল। তারপর নেক্সট প্রপার্টি